নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ সাধারণ জ্ঞানের ক্লাস। আজকে আমি করাচ্ছি ৮ নম্বর ক্লাস, যেটি ৭ই অক্টোবর ২০২৪ সালে তৃতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। যে ব্যক্তির বৃদ্ধি ব্যাহত হয় এবং চুল বিবর্ণ হয়, তিনি সম্ভবত ড্যাশের ঘাটতিতে ভুগছেন। তো দেখো, বৃদ্ধি ব্যাহত, চুল পড়ে যাওয়া, চুল পাতলা হওয়া, ঠিক আছে, এছাড়াও ত্বক খসখসে হওয়া, ত্বকে ঘা হওয়া, এগুলো সব প্রোটিনের ঘাটতির জন্য হয়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে প্রোটিন। তো ব্যক্তির বৃদ্ধি ব্যাহত, চুল বিবর্ণ, চুল পাতলা, চুল পড়ে যাওয়া, ত্বক খসখসে ত্বক হয়ে যাওয়া, ত্বকে ঘা হওয়া, এগুলো সবই কিন্তু প্রোটিনের ঘাটতির ফলে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1950 সালে ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন? তো 1950 সালে 26শে জানুয়ারি ভারতের প্রথম প্রজাতন্ত্রে যিনি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তিনি ছিলেন সুকর্ণ। এই সুকর্ণ তিনি ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণ ভারতের প্রথম প্রজাতন্ত্রে প্রধান অতিথি ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নৃত্য রূপটি পূর্ব ভারতে, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গর মতো রাজ্যে পরিবেশিত হয়? তো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে কোন নৃত্যটি পরিবেশিত হয়? তো সঠিক উত্তর হবে ছৌ। আর ছৌ নৃত্যের আদি উৎপত্তি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। ঠিক আছে, দেখো, এই নাচের কিছু বিখ্যাত নৃত্যশিল্পীরা রয়েছেন। তাদের মধ্যে নেপাল মাহাতো, গম্ভীর সিং মুড়া, হরিরাম সহিস, রাসু সহিস এবং গোপাল প্রসাদ দুবে। এই গোপাল প্রসাদ দুবে কিন্তু প্রায় পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, সরীসৃপের ক্ষেত্রে সাধারণত হৃৎপিণ্ড সঠিকভাবে 4টি প্রকোষ্ঠে বিভক্ত নয়। তো সাধারণত সরীসৃপ 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ 2টি অলিন্দ ও একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় নিয়ে গঠিত। তো সরীসৃপ সাধারণত 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। 3 প্রকোষ্ঠ কি থাকে? 2টি অলিন্দ ও একটি নিলয় থাকে। নিচের কোনটি সরীসৃপের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের উদাহরণ রয়েছে? তো নিচের কোন সরীসৃপের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের উদাহরণ, অর্থাৎ 2টি অলিন্দ, 2টি নিলয় রয়েছে? তো সঠিক উত্তর হবে কুমির। কুমিরের কিন্তু 2টি অলিন্দ এবং 2টি নিলয় রয়েছে। মৈত্রক রাজবংশ ভারতের কোন অংশে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মৈত্রক রাজবংশ এটি ভারতের পশ্চিম অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। তো সঠিক উত্তর হবে পশ্চিম অঞ্চল। মৈত্রক রাজবংশের রাজধানী ছিল বল্লভী। এই রাজবংশ প্রায় 475 থেকে 767 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি ভীষ্ম সাহানির আত্মজীবনী? তো ভীষ্ম সাহানির আত্মজীবনীর নাম বইটি হচ্ছে আজ কে অতীত, আজ কি অতীত। এটা হচ্ছে ভীষ্ম সাহানির আত্মজীবনী।
পরবর্তী প্রশ্ন, ভারতে খরিফ মৌসুমে নিচের কোন ফসল জন্মায়? তো খরিফ মরশুমে যে ফসলটি জন্মায় সেটা হচ্ছে সয়াবিন। সয়াবিনটি কিন্তু খরিফ মরশুমে জন্মায়। সরিষা, শসা এগুলো কিন্তু রবি ফসলের উদাহরণ। দেখো, ভারতের সময় অনুযায়ী 3টি প্রধান ফসলের ঋতু রয়েছে, সেগুলো হচ্ছে খরিফ ফসল, রবি ফসল এবং জায়েদ ফসল। খরিফ ফসল এটা বর্ষার সময় রোপণ করা হয়, এটা জুন জুলাই মাসে রোপণ করা হয়। রবি ফসল এটা হলো শীতকালীন ফসল, যেটা অক্টোবর নভেম্বর কিন্তু বপন করা হয়। আর জায়েদ ফসল হচ্ছে গ্রীষ্মকালের ফসল, এটা মার্চ এবং জুনের মধ্যে বপন করা হয়ে থাকে। 28শে জানুয়ারি 2025 অনুযায়ী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী? তো এনারা হলেন বিহারের উপমুখ্যমন্ত্রী, ঠিক আছে। আর বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। আর বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান 2রা জানুয়ারি 2025 থেকে বিহারের রাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ছিল? তো ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংকটি হলো প্রথম ব্যাংক। অপশন ডি, প্রথম ব্যাংক। নিম্নলিখিত কোন বছর ভারত ছাড়ো আন্দোলন চালু হয়েছিল? তো ভারত ছাড়ো আন্দোলন চালু হয়েছিল 1942 সালে। 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। একে আগস্ট ক্রান্তি আন্দোলনও বলা হয়। ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব ছিলেন মহাত্মা গান্ধী, ঠিক আছে। এই ভারত ছাড়ো আন্দোলনেই মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ডু অর ডাই। তো দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের প্রথম সারির নেতারা যখন গ্রেপ্তার হয়, তো এই ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অরুণা আশফ আলী, যাকে স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয়, ঠিক আছে। তো ভারতের গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত অরুণা আশফ আলী। আর ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান হচ্ছেন দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, যে উপাদানগুলো ঘরের তাপমাত্রায় তরল থাকে তা হলো কি? ঘরের তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস। তো সঠিক উত্তর হবে ব্রোমিন এবং পারদ। নিচের কোন ক্ষেত্রে 2022 সালে সোনু নিগমকে পদ্মশ্রী দেওয়া হয়েছিল? বিখ্যাত কণ্ঠশিল্পী সোনু নিগম তিনি আর্ট বা কলা বিভাগ, ঠিক আছে, আর্ট বা কলা বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। আর্ট বা কলা বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম বহুমাত্রিক দারিদ্র্য সূচক এমপিআই কোন বছর নীতি আয়োগ দ্বারা চালু করা হয়েছিল? তো নীতি আয়োগ দ্বারা চালু করা হয়েছিল 2021 সালে, ঠিক আছে। তো এমপিআই এর সম্পূর্ণ রূপ মাল্টি ডিমেনশিয়াল প্রপার্টি ইন্ডেক্স, ঠিক আছে, মাল্টি ডিমেনশিয়াল প্রপার্টি ইন্ডেক্স। দেখো, বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুসারে ভারতের গরিবতম রাজ্য হচ্ছে বিহার। পরবর্তী প্রশ্ন, দূরবর্তী স্থানে জল বিতরণের জন্য ব্যবহৃত মানুষ্য সৃষ্ট কাঠামোকে ড্যাশ বলা হয়? তো এটি হচ্ছে জল নালী। তো সঠিক উত্তর হবে জল নালী বলা হয়। দেখো, শ্রম ও কর্মসংস্থান পরিসংখ্যান 2022 অনুসারে দ্বিতীয় কালামে দেওয়া 2020-21 সালের বেকারত্বের হারের সাথে প্রথম কালামে রাজ্যগুলোকে মেলান। দেখো, কেরালা
কেরালার বেকারত্বের হার 10.1। ঠিক আছে, তারপরে রয়েছে গোয়া, গোয়ার বেকারত্বের হার 10.5। হরিয়ানার বেকারত্বের পরিমাণ 6.3 এবং উত্তরাখণ্ডের হচ্ছে 6.9। তো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নাগারা স্থাপত্যের ভালভি প্রকারের মন্দিরগুলি সাধারণত একটি খিলান বা টাওয়ার প্রকোষ্ঠে গঠিত হয়, যা একটি ছাদ দ্বারা আবৃত থাকে। এই ধরনের মন্দিরগুলো সাধারণত ড্যাশ আকারের নকশার সাথে নির্মিত। তো নাগারা স্থাপত্যের মন্দিরগুলির আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রাকার। তো সঠিক উত্তর হবে আয়তক্ষেত্রাকার। আর এই নাগারা স্থাপত্যের মন্দিরগুলো দেখা যায় উত্তর ভারতে কিন্তু দেখা যায়। আল্টিমেট খো-খো লিগের দ্বিতীয় আসরে কোন দল জয়ী হয়েছে? তো আল্টিমেট খো-খো লিগের দ্বিতীয় আসরে জয়ী হয়েছেন গুজরাট জায়ান্ট। আর রানার্স আপ ছিল চেন্নাই কুইক-গানস। রানার্স আপ বা সেকেন্ড পজিশনে ছিল চেন্নাই কুইক-গানস। দেখো, খোখো খেলায় প্রতিটি দলে 9 জন খেলোয়াড় মাঠে থাকে। খোখো খেলায় 12 জনের একটি স্কোয়াড থাকে, কিন্তু মাঠে উপস্থিত থাকতে পারে 9 জন খেলোয়াড়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও আম্বেদকর। দেখো, গণপরিষদের খসড়া কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন। এই 7 জন সদস্য হলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালাস্বামী, বি আর আম্বেদকর, কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি এল মিত্র এবং ডিপি খৈতান। এই 7 জন। আধুনিক অলিম্পিকে নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় প্রতিনিধি ছিলেন? তো তিনি ছিলেন নরম্যান প্রিচার্ড। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, নরম্যান প্রিচার্ড তিনি 1900 সালের প্যারিস অলিম্পিকে ভারতের প্রতিনিধি ছিলেন এবং সেই অলিম্পিকে গিয়ে তিনি কিন্তু 2টো রৌপ্য পদক জিতেছিলেন। আধুনিক অলিম্পিক যেটা শুরু হয়েছিল 1896 সালে। 1896 সালে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক শুরু হয়। আর দেখো, 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে হকিতে ভারত প্রথম সোনার পদক পায়। ঠিক আছে, এই 1928 সালে হকিতে ভারত প্রথম সোনার পদক জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পুরস্কারটি মধ্যপ্রদেশ সরকার স্পন্সর করে না? দেখো, দেবী অহল্যাবাই পুরস্কার, কিশোর কুমার পুরস্কার এবং তুলসী পুরস্কার এগুলো কিন্তু সব মধ্যপ্রদেশ সরকার স্পন্সর করে। কিন্তু ঠাকুর রত্ন পুরস্কার এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকার স্পন্সর করে না। মধ্যপ্রদেশ সরকার এছাড়াও কালিদাস সম্মান, লতা মঙ্গেশকর পুরস্কার এবং তানসেন সম্মান প্রদান করে থাকেন। পরবর্তী প্রশ্ন, দুর্গ, বস্তার, চন্দ্রপুর লৌহকুরিক বেল্ট ড্যাশে অবস্থিত? তো এটি ছত্তিশগড় মহারাষ্ট্র বেল্টে অবস্থিত। ঠিক আছে, তো দুর্গ, বস্তার, চন্দ্রপুর লৌহকুরিকটি ছত্তিশগড় মহারাষ্ট্রের বেল্টে অবস্থিত। এখানে উচ্চমানের হেমাটাইট মজুদের জন্য পরিচিত। তো এই যে ছত্তিশগড় এবং মহারাষ্ট্র বেল্ট, এখানে কিন্তু প্রচুর পরিমাণে উচ্চমানের হেমাটাইট মজুদ রয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রে সংসদীয় সরকার গঠনের ব্যবস্থা করা হয়েছে? তো 74 এবং 75 নম্বর ধারা বা অনুচ্ছেদ। 74 এবং 75 নম্বর অনুচ্ছেদে কেন্দ্রে সংসদীয় সরকার গঠনের ব্যবস্থা করা রয়েছে।
পরবর্তী সংবিধানের অনুচ্ছেদ ড্যাশের এ ভারতীয়দের 11তম মৌলিক কর্তব্যের পরিপূরক। তো দেখো 11তম মৌলিক কর্তব্য কি বলা রয়েছে? তো 11তম মৌলিক কর্তব্য বলা রয়েছে 6 থেকে 14 বছর পর্যন্ত বয়সী শিশুদের প্রাক স্বাধীনতা বাধ্যতামূলক করা। এটি হচ্ছে 11তম মৌলিক কর্তব্য, যেটি ভারতীয় সংবিধানের 21 এ তেও রয়েছে, ঠিক আছে, পরিপূরক। তো মৌলিক কর্তব্য 11 এবং অনুচ্ছেদ 21 এ এই দুটো কিন্তু পরিপূরক। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে বিজয়নগর সাম্রাজ্যের শালুব রাজবংশ প্রতিষ্ঠা করেন? তো শালুব রাজবংশ প্রতিষ্ঠা করেন নরসিংহদেব। ঠিক আছে, দেখো বিজয়নগর সাম্রাজ্য হরিহর এবং বুক্কা নামে দুই ভাই দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1336 সালে। বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণদেব রায়, তিনি তুলুব রাজবংশের ছিলেন। আর বিজয়নগর সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন শ্রীরাঙ্গ। ঠিক আছে, শ্রীরাঙ্গ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।